আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুব সহজে এবং সহিশুদ্ধভাবে তাজবিদ সহকারে একবারে শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ কায়দা থেকে নিয়ে কোরআন শরীফ রিডিং তথা নাজরা পড়া শিখব ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন শরীফ পড়া শিখতে চান অথবা আপনি কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহিশুদ্ধ হয় না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমাদের এই ক্লাসগুলো ছোট বড় সকলের জন্য উপযোগী করে সাজানো হয়েছে। এজন্য ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং সওয়াবের নিয়তে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে, আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ পড়া শিখতে পারে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করি। আলহামদুলিল্লাহ, আজকাল আমাদের কোরআন শিক্ষার প্রথম ক্লাস। তো কোরআন শরীফ যদি সহিশুদ্ধভাবে পড়া না হয় তাহলে এক তো গোনা হবে, দ্বিতীয়ত নামাজের মধ্যে যেই সূরা কিরাতগুলো আপনি পড়বেন এই সূরা কিরাতগুলো সহিশুদ্ধ না হওয়ার কারণে আপনার নামাজই হবে না। তো অন্যান্য ভাষা যেমন বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এগুলোতে কথা বলতে হলে বা এগুলো পড়তে হলে সহিশুদ্ধ হোক বা না হোক এটা ম্যাটার করে না, আপনি যেভাবে ইচ্ছা উচ্চারণ করতে পারবেন। কিন্তু আরবিটা সম্পূর্ণ ব্যতিক্রম, আরবিটা সঠিকভাবে সহিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এজন্য আরবি হরফ সহিশুদ্ধভাবে পড়তে হলে আগে আরবি হরফ উচ্চারণের সঠিক পদ্ধতি জানতে হবে আমাকে। তো আরবিতে হরফ আছে 29টা। এখানে দেখেন যে এখানে মোট 29টা হরফ আছে, আরবিতে 29টা হরফ আছে। এই 29টা হরফের 17টা মাখরাজ আছে। আরবি হরফ 29টি, মাখরাজ হলো 17টি। তো মাখরাজ অর্থ কি? মাখরাজ হলো হরফ উচ্চারণের স্থান, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো আজকের ক্লাসে আমরা এই 29টি হরফ 17টি মাখরাজ সহকারে সঠিক পদ্ধতিতে উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। এখানে আরবি 29টি হরফ সহিশুদ্ধভাবে মানে মাখরাজ সহকারে সহিশুদ্ধভাবে উচ্চারণ করা শিখব ইনশাআল্লাহ। দেখেন প্রথমে আছে আলিফ, এই যে এখানে আলিফ আছে। তো আলিফের মাখরাজটাকে আমরা যদি জেনে নেই, আলিফের মাখরাজটা হলো যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ হলো 3টি, ওয়াও, আলিফ, ইয়া। মদের হরফ হলো 3টি, ওয়াও, আলিফ, ইয়া। দেখেন কিছু কিছু হরফ আছে আরবিতে যেগুলো মানে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, যেমন প্রথমটা আলিফটা, আরেকটা আছে হলো হামজা। আলিফ এবং হামজা, এই যে আলিফ আর শেষে আছে যে হামজা, এই দুইটা হরফ আমি নেভি ব্লু কালার দিয়ে টাইপ করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই দুইটা হরফ তাড়াতাড়ি উচ্চারিত হবে। যেমন আলিফ, আরেকটা হলো হামজা। আলিফ আর হামজা এই দুইটা উচ্চারণ হবে তাড়াতাড়ি। আর কিছু হরফ আছে যেমন এই যে বা আছে, এই বাটা উচ্চারণ হবে এক আলিফ টান দেওয়া। মানে আরবিতে যে হরফটা লিখতে 2টা অক্ষর লাগে, যেমন এখানে দেখেন বা এবং আলিফ 2টা অক্ষর লাগছে, বা এবং আলিফ 2টা অক্ষর লাগছে, এই জন্য এটা এক আলিফ টান হবে। আর আরবিতে যে হরফটা লিখতে 3টা অক্ষর লাগে, যেমন এই দেখেন জিমটা, জিম, ইয়া, মিম এখানে লিখে দিয়েছে। জিমটা লিখতে আরবিতে 3টা অক্ষর লাগে। তো যেই হরফটা লিখতে 3টা অক্ষর লাগে ওই হরফটা 3 আলিফ টান হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে যে হরফগুলো টান হবে না এগুলো আমি এই নেভি ব্লু কালার দিয়ে টাইপ করছি, আর যে হরফগুলো এক আলিফ টান হবে ওগুলো আমি গোলাপি কালার দিয়ে টাইপ করছি, আর যেগুলো 3 আলিফ টান হবে ওগুলো আমি রেড কালার দিয়ে টাইপ করছি। সামনে আসলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রথম হরফ হচ্ছে আলিফ, এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, ঠিক আছে? মুখের খালি জায়গা থেকে 3টা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে ইয়া, ঠিক আছে? তো প্রথম হরফ হচ্ছে আলিফ। তো এটা মদের হরফ বলার কারণ কি? মদের হরফ হলো যে আমরা সামনে যখন পড়বো হরকতের বিবরণ, সেখানে আসবে যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমলা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও, মদের হরফ। এই মদের হরফ হইলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? এই জন্য এটাকে মদের হরফ বলে। তো এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়, যেমন আলিফ। আমার সাথে আপনারা একটু বলবেন, প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের মানে সহিশুদ্ধ হয়ে যায়। বলতে হবে, আপনারা যত বলবেন, যত প্র্যাকটিস করবেন তত সহিশুদ্ধ হবে। তো আমার সাথে কয়েকবার বলুন, আলিফ, আলিফ, আলিফ। সামনের উপরে 2 দাঁতকে নিচের ঠোঁটের উপরে রেখে দিবেন। ঠোঁটের উপর রাখার পরে মাঝখান দিয়ে একটু বাতাস বের হবে, যেমন আলিফ, আলিফ। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। এরপর আসেন বা। এই দেখেন বা, বায়ের মাখরাজ কি? যদি বায়ের মাখরাজ আমরা দেখে নেই, বায়ের মাখরাজটা হলো
দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট হতে, ঠিক আছে, দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, তবে বা ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয়। তিন জায়গা থেকে উচ্চারিত হবে। বাটা হবে ঠোঁটের ভিজা অংশ থেকে, অর্থাৎ আপনারা ঠোঁটটা স্বাভাবিকভাবে রেখে দিবেন, বন্ধ করে আবার ছেড়ে দিবেন, আওয়াজ করবেন। আমার সাথে একবার বলুন, ব্যা ব্যা ব্যা। ওকে, আপনারা যত বলবেন তত কিন্তু স্পষ্ট হবে, সহিশুদ্ধ হবে, স্বাভাবিক। মানে মুখটাকে খুব বেশি জোর দিবেন না বা বেশি চাপ দিবেন না, স্বাভাবিকভাবে মুখটা বন্ধ করে আবার ছেড়ে দিবেন, বা বা। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো এই যে তা। পরবর্তী হরফ হলো তা। তাটা একালিফ টান হবে, যেখানে এখানে তাটা একালিফ টান হবে। তো আমরা যদি তার মাখরাজটা দেখে নেই, তা, ঠিক আছে, তার মাখরাজটা কি? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারিত হয়। তো আমার সাথে কয়েকবার বলুন, তা তা তা। ওকে, এবার আমরা পরবর্তী হরফে চলে যাই। আমাদের পরবর্তী হরফ হলো সা, ঠিক আছে। তো সায়ের মাখরাজটা কি? যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র দাল সা উচ্চারিত হয়, ঠিক আছে, র দাল সা উচ্চারিত হয়। তো সাটা একবারে নরম হবে, জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে দেবেন, দিয়ে সা সা সা। আমার সাথে বলুন, সা সা। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো জিম। যে দেখেন জিমের মাখরাজটা দেখে নেই। আচ্ছা, জিম পরবর্তী হচ্ছে যে জিম। জিমটা দেখেন জিম ইয়া মিম লিখতে 3টা অক্ষর লাগছে, তো এই জন্য এটা 3 আলিফ টান হবে। এখানে দেখেন 3টা ডট ডট দেওয়া আছে এবং এটা রেড কালার দিয়ে লেখা আছে, যাতে বুঝতে পারেন যে যেগুলো রেড কালার দিয়ে লেখা এগুলো হচ্ছে 3 আলিফ টান হবে এবং 3টা ডট আছে। তো জিম এবার টান দিতে হবে। মাখরাজটা কি? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। দেখেন একটা মাখরাজ মুখস্থ করলে আপনার 3টা অক্ষরের মাখরাজ কিন্তু মুখস্থ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করুন মাখরাজগুলোর সাথে সাথে মুখস্থ করে নেওয়ার জন্য। তো আমরা জিমের মাখরাজটা দেখলাম যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। তো এটা শক্ত হবে, জিম। ওকে, জিম জিম, 3 আলিফ টান দিতে হবে, জিম। আমার সাথে বলেন, জিম জিম। মনে রাখবেন আপনারা যত বেশি বলবেন তত কিন্তু সহিশুদ্ধ হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত সহিশুদ্ধ হবে। তো আসেন আমরা পরবর্তী হরফে চলে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো হা। হাটা এর মাখরাজটা দেখে নেই, হা। ওকে, হাটা হচ্ছে যে একালিফ টান হবে, লিখতে যে 1-2টা অক্ষর লাগে, গোলাপি কালার দিয়ে টাইপ করছে, এটা হা একালিফ টান হবে। তো হায়ের মাখরাজটা কি? যে হলকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়। এই যে এই 2টা হরফটা একটু কঠিন, সব থেকে মানে কঠিন বেশি 2টা হরফ, যে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আর ম্যাক্সিমাম মানুষ এইটাতে আমরা ভুল করে থাকি, যে হাকে হা বলে থাকি, আইনকে আমরা চাপ দিয়ে বলতে পারি না। তো এটা একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। হা হা, প্রথমে একটু হালকা বাতাস বেরোবে চাপ দিয়ে, হা হা। ওকে, যেমন আমরা প্রথমে আছি সূরা ফাতিহাতে আছে আলহামদু, ঠিক আছে, আলহামদু, এখানে কিন্তু হা। তো এই আমরা হাটা যদি সঠিকভাবে উচ্চারণ না শিখি তাহলে আমাদের প্রথমেই ভুল হবে। সূরা ফাতিহার প্রথমে ভুল হলে নামাজই হবে না। এই জন্য এইটা একটু কষ্ট করে শিখতে হবে। আপনারা আমার সাথে কয়েকবার বলুন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনারা প্র্যাকটিস করুন বেশি বেশি করে, তাহলে ইনশাল্লাহ সহিশুদ্ধ হয়ে যাবে। তো আমরা পরবর্তী হরফে চলে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো খ, ঠিক আছে। খয়ের মাখরাজটা কি? খয়ের মাখরাজটা হলো যে এই যে পরবর্তী হরফ খ। খয়ের মাখরাজ হলো যে হলকের শেষ হতে গইন খ উচ্চারিত হয়, হলকের শেষ হতে গইন খ উচ্চারিত হয়। দেখেন এটা গোলাপি কালার দিয়ে টাইপ করা হয়েছে, এই জন্য এটা এক আলিফ টান হবে। এই যে খটা লিখতে কিন্তু খ আলিফ জবর খ 2টা অক্ষর লাগছে। তো খ এবং হলকের শেষ ভাগ হতে উচ্চারিত হবে, খ একটু মোটা হবে, ঠিক আছে, খ। এবং দেখেন আপনারা যারা অনেকে আছেন বাংলা উচ্চারণ শিখেন বা আগে শিখছেন, তো আমি রিকমেন্ড করবো বাংলা উচ্চারণ শিখবেন না, কারণ অনেক বইতে ভুল লেখা থাকে, ক্ষয় আকার দেওয়া থাকে, ক্ষয় আকারে খা লেখা থাকে। তো আপনি যখন খরে খা পড়বেন তখন কিন্তু ভুল অবশ্যই হবে। খটা কোনোদিন খা হবে না, খ জবর খ হবে, ঠিক আছে, খালিদিনা ফিহা, এটা খালিদিনা হবে না। তো এই জন্য বাংলা উচ্চারণ দেখে পড়লে অনেক ভুল হয়। অনেকে আছে কোরআন শরীফ
আরবি পড়তে পারেন না, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে পড়েন, এটা কিন্তু মারাত্মক ভুল করে থাকেন আপনারা। তো যারা এটা করেন এটা করবেন না। অবশ্যই বাংলা অর্থ দেখতে পারবেন, কিন্তু বাংলা উচ্চারণ দেখে পড়তে পারবেন না, এটা পড়লে ভুল হবেই। তো আমরা আরবিটা পড়া শিখবো ইনশাল্লাহ। তো এই ক্লাসে আমরা একবারে সহিশুদ্ধভাবে সঠিক উচ্চারণ শেখানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে শিখবেন ইনশাল্লাহ। তো আমার সাথে কয়েকবার বলুন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সহিশুদ্ধ হয়ে যাবে। তো বলুন খ খ খ। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো দাল। দাল, ঠিক আছে, এটা 3 টান হবে। এটার মাখরাজটা কি? মাখরাজটা হলো আপনার কী বলে, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা। আমরা কিন্তু এই মাখরাজটাকে পড়ে আসছি, যে তা যখন পড়ছিলাম, তা পড়ার সময় কিন্তু এই মাখরাজ, দালের মাখরাজ আপনারা পড়ে আসছি। তো দালটা দেখেন লিখতে কিন্তু 3টা অক্ষর লাগে, দাল আলিফ লাম দাল, ঠিক আছে, এই জন্য এটা 3 আলিফ টান হবে। এখানে 3টা ডট দেওয়া আছে এবং রেড কালার দিয়ে লেখা আছে। তো দাল, এই মাখরাজ আমরা আগে পড়ে আসছি, যে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারিত হয়। তো আমার সাথে বলুন দাল দাল দাল। ওকে, আমরা পরবর্তী লেটারে চলে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো দাল। ওকে, এটা নরম হবে। এটার মাখরাজটা দেখে নেই, এই যে দালের মাখরাজ। দালের মাখরাজ হলো, আমরা আগেই পড়ে আসছি, যে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দ দাল থা উচ্চারিত হয়। এই যে থা পড়ার সময় আমরা দালের মাখরাজ পড়ে আসছি। তো জালটা যে দেখেন লিখতে আপনার কয়টা, 3টা হরফ লাগে, ঠিক আছে, জাল আলিফ লাম লিখতে 3টা হরফ লাগে, এই জন্য এটা 3 আলিফ টান হবে, রেড কালার দিয়ে লেখা আছে। তো জাল নরম হবে, ঠিক আছে, জিহ্বার আগাটা সামনে দাঁতের আগের সঙ্গে লাগিয়ে জাল পাতলা হবে, জাল জাল। ওকে, পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো র। ওকে, র। র এর মাখরাজ কি? র এর মাখরাজটা হলো যে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয়। দেখেন, যারা বাংলা উচ্চারণ শিখবেন দেখবেন অনেক বাংলায় লেখা আছে, অনেক বইতে র আকারে রা। তো রকে যখন রা পড়বেন তখন তো অবশ্যই ভুল হবে, এজন্য র হবে, ঠিক আছে। রটা লিখতে আপনার 2টা হরফ লাগে, যে র আলিফ জবর র, 1 আলিফ টান হবে, র র র। ওকে, পরবর্তী হরফে চলে যাই। আমাদের পরবর্তী হরফ হলো জা। জা। ওকে, জায়ের মাখরাজটা দেখে নেই। জায়ের মাখরাজটা হলো আপনার জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা। দেখেন, একটা মাখরাজ মুখস্থ করলে 3টা হরফের মাখরাজ আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সদ সিন জা। তো দেখেন এখানে জা, জয় আকারে জা, আর এটা হচ্ছে জয় আকারে যা, মানে বুরকি অন্তস্থ জয় আকারে যা। এই 2টা লেখার কারণ হচ্ছে যে এই ঝাটা 2টার মাঝামাঝি উচ্চারণ হয়, একবারে যাও হবে না, একবারে যাও হবে না, মাঝামাঝি, ঠিক আছে। যা যা যা। আমার সাথে কয়েকবার বলুন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সহিশুদ্ধ হয়ে যাবে আশা করি। যা যা। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো সিন। 3 আলিফ টান হবে। ওকে, সিন। এটার মাখরাজটা কি? এই যে আমরা আগেই পড়ে আসছি মাখরাজটা, যা হরফ পড়ার সময়, যা হরফ পড়ার সময় পড়ে আসছে, যে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন ঝা উচ্চারিত হয়, ঠিক আছে। তো এটা হবে সিন। দেখেন, সিনটা লিখতে কিন্তু 3টা অক্ষর লাগছে, এখানে দেখেন 3টা অক্ষর লাগছে। তো এগুলো 3 আলিফ টান হবে, সিন সিন সিন। ওকে, পরবর্তী হরফে চলে যাই। আমাদের পরবর্তী হরফ হলো শিন। ওকে, শিন। শিনের মাখরাজটা কি? যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। এই মাখরাজটা আমরা আগে পড়ে আসছি জিম পড়ার সময়, ঠিক আছে, জিম পড়ার সময় আমরা এই মাখরাজটা পড়ে আসছি, যে জিম শিন ইয়া একই মাখরাজ থেকে উচ্চারিত হয়। এই জন্য শিনটা লিখতেও দেখেন 3টা হরফ লাগছে, শিন ইয়া নুন, 3 আলিফ টান হবে, শিন শিন। একটু বাতাস বেরোবে, ঠিক আছে, শিন, স্পষ্ট, শিন। ওকে, পরবর্তী হরফে চলে যায়। পরবর্তী হরফ হলো সদে। সদে 3 আলিফ টান হবে। মাখরাজটা কি? মাখরাজটা আমরা আগে পড়ে আসছি, যে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা উচ্চারিত হয়। যে জা সিন পড়ার সময় আমরা সদের মাখরাজটাও পড়ে আসছি। তো মাখরাজটা আশা করি আপনারা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তো সদ সিন জা, ঠিক আছে। সদটা লিখতে দেখেন এখানে 3টা হরফ লাগছে, সদ আলিফ দাল,
তাহলে এটাও 3 আলিফ টান হবে। সদে সদ, এবং এটা একটু মোটা হবে, মানে সিনের থেকে এটা কিন্তু আলাদা করতে হবে, পার্থক্য করতে হবে। সদ আর সিন একই রকম মনে হবে, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য আপনার তৈরি করতে হবে। সদটা একটু মোটা হবে, সিনটা একটু পাতলা হবে, যেমন সদে সদে। আর সিনটা কেন হবে? সিন পাতলা, ঠিক আছে, সিন। এটা সদে সদে, পার্থক্য বোঝা যায়, একটু পার্থক্য কিন্তু বোঝা যাইতেছে। তো আসেন আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো দদে দদে, 3 আলিফ টান হবে। মাখরাজটা দেখে নেই। আচ্ছা, মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়, ঠিক আছে। জিহ্বার গোড়াটা সামনের উপরে দাঁতের এক পাশের কিনারা লাগাইতে হবে। তারপরে দদে, দদটা লিখতেও 3টা হরফ লাগছে, ঠিক আছে, দদ আলিফ দাল, এই জন্য 3 আলিফ টান হবে। দদে দদে দদে। ওকে, আমরা পরবর্তী, মানে এটা একটু মোটা হবে, কারণ দদ আর দাল কিন্তু একই রকম কাছাকাছি, ওই যে সদ আর সিনের মতো। তো দদটা একটু মোটা হবে, দালটা পাতলা হবে, যেমন দদে দদ, একটু মোটা হইতেছে না। এটা হচ্ছে দাল দাল, পার্থক্য কিন্তু একটু আছে, ঠিক আছে। এই যে দাল দাল, এটা একটু পাতলা হবে, আর দদ একটু একটু মোটা হবে। ওকে, পরবর্তী হরফে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো ত ত, ঠিক আছে, 1 আলিফ টান হবে। মাখরাজটা দেখে নেই। মাখরাজটা আগে পড়ে আসছে, তা দাল পড়ার সময় যে আপনার জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দালটা উচ্চারিত হয়, ঠিক আছে। তো ত এটা মোটা হবে কিন্তু, ঠিক আছে। ত, এই যে ত আর তা কিন্তু একই রকম উচ্চারণ মনে হবে, কিন্তু এই দুইটার মধ্যেও পার্থক্য করতে হবে, যেমন আমরা আগে করে আসছি সদ সিনের মধ্যে, দদ দালের মধ্যে, এবং ত তায়ের মধ্যে। তটা হবে মোটা, যেমন ত, দেখেন ত লিখতে কিন্তু একটা হরফ লাগছে, আর ত আলিফ, ঠিক আছে। ত ত আর তা, এটা হবে কি পাতলা, এটাও কিন্তু এক আলিফ টান হবে, কিন্তু হবে তা, ঠিক আছে, তা পাতলা হবে তা। তটা হবে মোটা, একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন, যে ত ত হবে কি তা তা। ওকে, আসলে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতেছেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হইতেছে, সহি শুদ্ধ হয়ে যাবে। তো প্র্যাকটিস করবেন বেশি বেশি, একবারে না পারলে বারবার পড়তে থাকবেন, ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে আশা করি। তো আমরা পরবর্তী হরফে যাই। আমাদের পরবর্তী হরফ হলো য য। ওকে, জটাও কিন্তু মোটা হবে। জয়ের মাখরাজটা কি আমরা আগেই পড়ে আসছি, যে এই যে সায়ের মাখরাজ, সা জাল একই মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল সা উচ্চারিত হয়, ঠিক আছে, এবারে নরম হবে। কিন্তু এই যে এখানে দেখেন জাল এবং জ দুইটার আছে, দুইটার মধ্যেও কিন্তু পার্থক্য করতে হবে, আগে যেভাবে করে আসছি। জাল আর জটা হবে মোটা, জ, আমার সাথে বলেন জ জ জ। এটা আছে ভ্যাল ভ্যাল ভ্যাল, পার্থক্য কিন্তু আছে। জটা বলার সময় মুখটা গোল করতে হবে, মানে মোটা করতে হবে, আর জালটা বলার সময় মুখটা পাতলা থাকবে। ওকে, তো আপনার প্র্যাকটিস করবেন বেশি করে, ইনশাল্লাহ পার্থক্য হয়ে যাবে। তো আসেন পরবর্তী হরফে যাই। তো আমাদের পরবর্তী হরফ হলো আইন আইন, যেটার মাখরাজ আমরা আগেই পড়ে আসছি, যে মাখরাজটা হলো হলকের মধ্যখান হতে, হলকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়। আমরা হা পড়ার সময় একটা মাখরাজ পড়ে আসছি, যে বলছিলাম যে এই দুইটা হরফ একটু বেশি কঠিন, চাপ দিয়ে বলতে হয়, গলার ভিতর দিয়ে মাঝখান দিয়ে আর কি। তা হা, সরি, এটা আইন আইন, আইনটা লিখতেও আপনার 3টা হরফ অক্ষর লাগে, এই জন্য 3 আলিফ টান হবে। আইন, এই যে এখানে আছে দেখেন আইন আইন আইন। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হলো গইন গইন। মাখরাজটা কি? মাখরাজটা হলো হলকের শেষ ভাগ হতে গইন খ উচ্চারিত হয়, এটাও আমরা মাখরাজ পড়ে আসছি যখন খ পড়ছিলাম তখন। তো গইন গইন নালি প্রাণ হবে, হলকের শেষ ভাগ হতে গইন খ উচ্চারিত হয়, ঠিক আছে, গইন গইন। ওকে, পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হলো বড় ফা, 1 আলিফ টান হবে। ফা, ফায়ের মাখরাজটা কি? নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়, ঠিক আছে। নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। জাস্ট আপনার উপরের দাঁত 2টা নিচের ঠোঁটের উপরে রেখে দিবেন, দিয়ে মাঝখান দিয়ে বাতাস বের করবেন। ফা ফা। ওকে, আমরা যেমন আলিফ পড়ছিলাম, আলিফ আলিফ পড়ার সময় শেষে যে বাতাসটা বের হয়েছিল, ওই বাতাসটা শুরু থেকেই বের হবে এখানে, ফা ফা। ওকে, আমাদের পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হলো কফ কফ, ঠিক আছে, 3 আলিফ টান হবে। কফের মাখরাজটা কি?
জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। ঠিক আছে, কফ উচ্চারিত হয়, মানে কফটা 3 আলিফ টান হবে। যেহেতু লিখতে আপনার কি 3টা হরফ লাগবে, কফ আলিফ ফা কফ। ঠিক আছে, তো আমার সাথে বলুন, কফ একটু গোড়া থেকে আর কি, কফ জিহ্বার গোড়া তার বরাবর, একবারে গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। ওকে, পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো ক্যাফ, এটাও 3 আলিফ টান হবে, ক্যাফ। তো দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে, কফ আর কাফ উচ্চারণ করতে গেলে আমাদের অনেক সময় এক হয়ে যায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য করতে হবে, নাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর বলে তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। আগে কফটা ছিল একবার জিহ্বার গোড়া, ঠিক আছে, জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইতে হবে। এটা হচ্ছে গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপরে বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হবে। যেমন আপনি যদি দুইটার মধ্যে পার্থক্য না করতে পারেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বলি, যেমন সূরা ইখলাসের মধ্যে আছে সর্বপ্রথম কুল, কুল হুয়াল্লাহু আহাদ। তো এই কুল অর্থ হচ্ছে আপনি বলুন। ঠিক আছে, কুল অর্থ আপনি বলুন। আর একটা আছে যে কুল, কুলু ওয়াশরাবু হানি আম্বিমা। ঠিক আছে, তো কুল অর্থ হচ্ছে তোমরা খাও, বা কুল মানে তুমি খাও। তো কুলকে যদি আপনি কুল বলেন তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বলার অর্থ তখন খাও অর্থ হয়ে যাবে। এই জন্য আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। যে কফটা হবে মোটা, কফ গোড়ার থেকে, আর কাফটা হবে পাতলা একটু আগে থেকে, ক্যাফ ক্যাফ। আর কফ কী হবে, কফ কফ। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী রূপে যাই। পরবর্তী রূপ হলো লাম, লাম 3 আলিফ টান হবে। মাখরাজটা কি, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। ঠিক আছে, লাম উচ্চারিত হয়, এজন্য লাম 3 আলিফ টান হবে, লাম লাম। ওকে, আমরা পরবর্তী রূপে চলে যাই। পরবর্তী হচ্ছে মিম, মিম মাখরাজটাকে যে 2 ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আমরা শুরুতে পড়ে আসছিলাম বা পড়ার সময় যে 2 ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এবং তখন বলছিলাম যে বাটা উচ্চারণ হয় আপনার ঠোঁটের ভিজা অংশ থেকে, আর মিমটা উচ্চারণ হয় ঠোঁটের শুকনা অংশ হতে মিম উচ্চারিত হয়। ঠিক আছে, ঠোঁটের শুকনা, তো মিমটা একটু মানে ঠোঁটটা একটু বন্ধ করে তারপরে মিমটা চাপ দেবেন, মিম। অর্থাৎ আমরা যখন ঠোঁটে ক্রিম দেওয়ার পরে বা কোনো তরল জাতীয় জিনিস দেওয়ার পরে এটা ডলা দেয় না, ঠোঁটটা যেভাবে বন্ধ করে ঠিক ওইভাবে একটু বন্ধ করে মিমটা উচ্চারণ করতে হবে, মিম মিম মিম। ওকে, পরবর্তী হরফ হলো নুন, নুন 3 আলিফ টান হবে। নুনের মাখরাজটা কি, মাখরাজ হলো জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়, জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়, যেমন নুন নুন। ওকে, পরবর্তী হরফ হচ্ছে যে ওয়াও, ওয়াও। দেখেন ওয়াওটা লিখতেও কিন্তু 3টা হরফ লাগে। তো মাখরাজটা দেখেন এই আগে আমরা পড়ে আসছি যে 2 ঠোঁট হতে ওয়াও বাম উচ্চারিত হয়। তো বার মিম উচ্চারণের সময় আপনার বার মিম যখন উচ্চারণ হবে তখন 2 ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, বার মিম 2 ঠোঁট লাগে। আর ওয়াওটা কিন্তু ভিন্ন, ওয়াওটা সম্পূর্ণ ভিন্ন হবে, এটা ঠোঁট লাগবে না, আর 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে, ঠোঁটটা জাস্ট গোল হবে। ওয়াও উচ্চারণের সময় 2 ঠোঁট গোল হবে কিন্তু ঠোঁট লাগবে না। ওয়াও, দেখেন এটা লিখতে 3টা হরফ লাগে, ওয়াও আলিফ ওয়াও। এই জন্য এখানে আপনার 3 আলিফ টান হবে, ওয়াও ওয়াও ওয়াও। ওকে, আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফ হলো হা, 1 আলিফ টান হবে। হার মাখরাজকে আমরা আগেই পড়ে আসছি, হলকে শুরু হতে হামজা হা উচ্চারিত হয়। একবারে সহজ, এটা মানে চাপ দিতে হবে না, মুখের ওপর থেকে উচ্চারণ করতে হবে, হা হা। আমরা হা করি বা অট্ট হাসি দেয়, হা হা করি, এইভাবে আর কি, সিম্পল, হা, কোনো কষ্ট নেই। ওকে, পরবর্তী হরফ হামজা। পরবর্তী হরফ হলো হামজা। তো হামজার মাখরাজটা আমরা আগে পড়ে আসছি যে হলকের শুরু হতে হামজা হা উচ্চারিত হয়। এর আগের হরফ পড়ছি যে হামজা হা হলকের শুরু থেকে একবারে হামজা, এটা টান হবে না। এই যে আমি এটাকে আপনার নেভিবুল কালার দিয়ে লিখছি যাতে এটা 1 আলিফটাও টান হবে না, আলিফটা আর হামজাটা এটা টান হবে না, হামজা হামজা। আর একটা হচ্ছে আলিফ, আলিফ তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। ঠিক আছে, তো পরবর্তী হরফটা হচ্ছে ইয়া, আমাদের সর্বশেষ হরফ হচ্ছে ইয়া, 1 আলিফ টান হবে। ইয়ার মাখরাজ আমরা আগেই পড়ে আসছি যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। তো ইয়া ইয়া ইয়া। তো আলহামদুলিল্লাহ আমরা 29টা হরফ খুবই সহজ এবং সহিশুদ্ধভাবে উচ্চারণ শিখলাম। আশা করি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, একবার না হলে কয়েকবার ভিডিওটা দেখে
বা ভিডিওটা পোস্ট করে করে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আমাদের এই 29টা হরফ 17টা মাখরাজ সহকারে আমরা আজকে শিখলাম। তো আজকের ক্লাসে এই যে পিডিএফটা প্রয়োজন হলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। আর মাখরাজগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন, 17টা মাখরাজ, এটাও আমি পিডিএফ দিয়ে দেবো, সিরিয়াল অনুযায়ী মুখস্থ করলে সুবিধা হবে ইনশাল্লাহ। তো কিছু কিছু হরফের পার্থক্য যদি আমরা একটু জেনে নেই সংক্ষেপে, যে কিছু কিছু হরফ উচ্চারণের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়, সেগুলো সংক্ষেপে জেনে নেব এখানে। যে প্রথম হচ্ছে যে আলিফ এবং হামজা, এই দুটো হবে শক্ত, খুবই শক্ত হবে এবং এটার উচ্চারণ একই হবে, আলিফ হামজা, অর্থাৎ আলিফ জবর আ, হামজা জবর আ, সেম উচ্চারণ, ঠিক আছে। আর এটা হচ্ছে যে হা, দিন হচ্ছে কি হা এবং যে আইন, আমরা মাখরাজে পড়াশোনা পড়ছি যে হা এবং আইন এই দুটো চাপ দিয়ে পড়তে হবে, হা আইন, হা আইন, ঠিক আছে। তো আপনার আমার এই যে হামজা এবং আইনের মধ্যে পার্থক্য করতে হবে, আলিফ এবং হামজা একই, আর আইন এই দুটোর মধ্যে পার্থক্য হবে, হামজাটা হবে শক্ত, ঠিক আছে, হামজাটা হবে শক্ত, আর আইনটা হবে চাপ দিয়া, ঠিক আছে। এরপরে আসেন এই যে হা এবং হা, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, এটা হবে হা চাপ দিয়ে, আর এটা হবে হা চাপ দেওয়া ছাড়া, ঠিক আছে, এই দুইটা পার্থক্য করতে হবে, ঠিক আছে। এরপরে আসেন যে ত, এটা হচ্ছে যে তা, তড় হবে মোটা আর তাড় হবে পাতলা, ত আর তা, ঠিক আছে। আমরা অবশ্যই ওই সময় যখন হরফ পড়ছি তখনই পার্থক্য বলে দিচ্ছি, তারপরও এখন একটু বলে দিচ্ছি। আর এটা হচ্ছে যে সা, এটা হচ্ছে সিন, এরপর আসে আপনার এই যে সদ, মোটামুটি কাছাকাছি, কিন্তু সাড হবে একবার নরম জিব্বার আগা থেকে সা, আর সিন একটা পাতলা হবে, আর সদ একটু মোটা হবে, ঠিক আছে। এরপর আসেন কফ এবং হচ্ছে কাফ, কফটা হবে মোটা, কাফটা হবে পাতলা, কফ কাফ, ওকে। এরপর আরও আসছে দেখেন এই যে জিম, জিমটা হবে শক্ত, আর লাল এটা হবে নরম, জিম শক্ত, লাল নরম, ঠিক আছে। আরেকটা আছে যে দাল, আর একটা হচ্ছে দদ, দাল হবে পাতলা, দাল একবারে মুখ মানে গালটা একবারে খালি করে দাল, দদটা হবে একটু মোটা, দদ, ওকে। তো এতটুকুই আপনারা সামান্য পার্থক্য আছে, এটা আপনারা ভিডিও যখন আমরা যে ভিডিও প্রত্যেকটা হরফ আলাদা আলাদা উচ্চারণ করছি তখনই বলে দিয়েছি, তারপরেও আপনারা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারাও একবার শুরু থেকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।